আচ্ছা, গতদিন আমরা হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং আর কি থিওরিটিক্যাল পার্ট দেখছিলাম। আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কি করে আসলে, কিভাবে প্রোগ্রামিং করে বা বেসিকটা আর কি আমরা আজকে ধারণা দিব। তো এখন প্রথমত আমরা কম্পিউটার হচ্ছে গিয়ে শূন্য আর এক ছাড়া কিছু বোঝে না, হ্যাঁ। তো শূন্য এক ছাড়া যেহেতু কম্পিউটার বোঝে না আমাদের কথা, তাহলে কম্পিউটার কিভাবে বুঝবে? তাকে বোঝানোর জন্য আমাদের কম্পিউটারের ভাষায়, অর্থাৎ কম্পিউটার যে ভাষা বোঝে সেই ভাষায় আর কি কথা বলতে হবে। সহজ ব্যাপার। তো এখন আমরা কম্পিউটার ভাষায় যদি বলতে চাই, তাহলে কম্পিউটার ভাষা আমরা জানি, প্রথমেই আমরা প্রথম ক্লাসের দিকে বলছিলাম যে শূন্য আর এক ছাড়া কম্পিউটার কিছু বোঝে না। তো শূন্য আর এক যদি আমরা কম্পিউটারকে বোঝাতে চাই, অর্থাৎ হিউম্যান ল্যাঙ্গুয়েজ থেকে যদি মেশিন ল্যাঙ্গুয়েজে যাইতে চাই, সেক্ষেত্রে আমাদের মাঝখানে একটা দোভাষী টাইপের একটা সফটওয়্যার দরকার। অর্থাৎ আমরা দেখি যে ধরেন চীনের এক প্রধানমন্ত্রী বাংলাদেশে যদি আসে, তাহলে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী সে তো চীনের ভাষা স্বাভাবিকভাবে ধরে নিয়ে যে জানে না। তো সেক্ষেত্রে দেখবেন যে দুইজনের পিছে একজন লোক থাকে, সে হচ্ছে দোভাষীর কাজ করে। অর্থাৎ দোষ। বাংলা যদি বলে সে হচ্ছে গিয়ে চায়নাতে ট্রান্সলেট করে, আবার চায়নাতে যে কথা বলবে সে আবার বাংলাতে ট্রান্সলেট করবে বা ইংরাজিতে কিছু একটা। তো এই আমরা কোডিং এর ক্ষেত্রে, সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আহ, আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এই দোভাষী টাইপের একটা সফটওয়্যার, যেটা আমাদের মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তরিত করবে, হ্যাঁ। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে, অর্থাৎ কোডিং করতে আমাদের যা যা লাগবে সেটা আমরা এখন দেখে নিচ্ছি। ওইটা প্রথম লাগবে হচ্ছে এডিটর, কম্পাইলার আর ডিবাগার, হ্যাঁ। এটা কোড লিখতে যা যা লাগবে, তো এই তিনটা জিনিসের সমন্বয়ে আমরা একটা সফটওয়্যার পাই, ওইটাকে আমরা আইডিই বলি, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বলে, হ্যাঁ। আচ্ছা, এই কোড ব্লকস এটা একটা আইডিই, অর্থাৎ আমরা সি প্রোগ্রামিং করব এই কোড ব্লকসের মাধ্যম দিয়ে। আচ্ছা, এটা একটা প্রোগ্রামের বেসিক, মানে দেখতে এইরকম, একটা সি প্রোগ্রাম দেখতে এইরকম। তো আমি কোনটা কি সেটা একটু বর্ণনা করতেছি। যেমন প্রথম লাইন দেখেন, হ্যাশ ইনক্লুড, তারপরে দুইটা ব্র্যাকেট আছে, তো মাঝখানে আছে হচ্ছে গিয়ে স্টুডিও ডট এইচ। এখন এই এইটা দিয়ে কি বোঝাচ্ছে? মূলত এই হ্যাশ ফাইল যেটা থাকে, অর্থাৎ হ্যাশ দিয়ে যেটা লেখা থাকে, এটা হচ্ছে গিয়ে আপনার লাইব্রেরি যে ফাংশন থাকে এটার ভিতরে ইনক্লুডেড থাকে। আমি পরে আস্তে আস্তে আসতেছি বলতেছি। দেখেন এখানে স্টুডিও ডট এইচ যেটা লেখা আছে, হ্যাঁ, এটার ফুল ফর্ম কি জানেন? এটার ফুল ফর্ম হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর ওই এইচ মিনস হচ্ছে হেডার, হ্যাঁ। তো আমরা এই যে পরবর্তীতে দেখেন প্রিন্ট এফ বা আমরা যে ফাংশনগুলো ইউজ করব সেটা এই লাইব্রেরি ফাংশনের ভিতরে আছে। অর্থাৎ আমাদের এক্সট্রা কোনো কোড লেখা লাগবে না, অলরেডি কেউ একজন ওই হেডার মানে ফাইলের ভিতর কোড করে রাখছে, আমরা জাস্ট ওইটা এনে ব্যবহার করব। এটা কোড করতে গেলে আর কি বোঝা যাবে। তো এখানে দেখেন লেখা আছে যে যে হেডার ফাইলের নাম প্রোগ্রামে হ্যাশ ইনক্লুড দিয়ে যুক্ত করতে হবে, যে কোনো হেডার ফাইল আর কি। আচ্ছা, পরবর্তীতে দেখেন ইন্টিজার মেইন লেখা আছে। আইএনটি এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টিজার, হ্যাঁ। এটা হচ্ছে একটা কিওয়ার্ড। আপনাদের যে কোর্স আছে এখানে এত ডিটেলসে কিছু নাই। সো আমরা এই কিওয়ার্ড বা কি হাবিজাবি যদি পড়তে সময় বাদে তাহলে আমরা দেখবো, না হলে আপাতত শুধু জানেন যে হচ্ছে কিওয়ার্ডের বেশ কয়েকটা আছে, ওইটা আমরা আস্তে আস্তে প্রোগ্রাম করতে করতে যে কয়টা বাদে সেই কয়টা আমি আলোচনা করবো, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে এটা বলতেছে যে হ্যাঁ, জি জি জি। এটা পাইথন প্রোগ্রাম না? না না, এটা সি প্রোগ্রাম, পাইথন আলাদা, ওদের স্ট্রাকচার আলাদা। আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে কম, এই ইন্টিজার মেইন যেটা লেখে, ইন্টিজার মেইন লেখার এই যে দেখেন এখানে ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর ক্লোজ দুইটা দিতে হয়, এটা নিয়ম। মানে এখানে যা যা আছে দেখেন হ্যাশ ইনক্লুড, মানে এটা একদম বেদ বাক্য মতো আর কি, হ্যাঁ। এখানে যা আছে হুবহু এই পর্যন্ত। কোনো একটা সি প্রোগ্রাম লিখতে হলে এটা মাস্ট সেম জিনিস লিখতে হয়। এটা ধরতে পারেন মুখস্থ করতে হবে এই দুই লাইন, হ্যাঁ। আচ্ছা, তারপর কম্পাইলার
এবং নির্ভরের সময় সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামে মেইন ফাংশন থেকে শুরু হয়, এই জন্য আমরা এই মেইন ফাংশন লিখতেই হবে একটা প্রোগ্রাম লেখা শুরু করার সময়। আচ্ছা, এটা হচ্ছে ওই যে কার্লি ব্রেসেস বলে, অর্থাৎ আমরা সেকেন্ড ব্র্যাকেটের মতো যেটা দেখতেছি, এটা হচ্ছে মেইন ফাংশনের কাজ এখান থেকে শুরু হয়। দেখেন এখানে শুরু হয়েছে আর এখানে শেষ, আর এই মাঝখানে যা কিছু থাকবে সেটা হচ্ছে আগে আমরা প্রোগ্রাম লিখব, অর্থাৎ এই 3 লাইন আর এই 6 নাম্বার লাইন, এটা যে কোনো প্রোগ্রামের একটা বেসিক, অর্থাৎ এটা একটা কঙ্কাল বলতে পারেন। আর এই এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা আপনার হচ্ছে গিয়ে আর কি বলতে পারেন যে মাংস বা নাড়ি ভুড়ি, এই টাইপের আর কি। আচ্ছা দেখেন, এই যে প্রিন্টএফ, আমরা প্রোগ্রাম করার সময় দেখবো যে প্রিন্টএফ কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এটা জানেন যে প্রিন্টএফ একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, যা হচ্ছে গিয়ে আমাদের কোনো একটা প্রোগ্রাম এর আউটপুট দেখতে সহায়তা করে। আর স্ক্যানএফ আর একটা আছে, ওইটা হচ্ছে ইনপুট নেয়। প্রিন্টএফ, স্ক্যানএফ, এটা খুবই আপনি দেখবেন প্রত্যেকটা প্রোগ্রামে প্রিন্টএফ স্ক্যানএফ এই দুইটাই ব্যবহার করতেছেন। আচ্ছা, এখানে দেখেন একটা হচ্ছে কি লিস্ট দেওয়া আছে হেডার ফাইলের, studio.h, conio.h, math.h, এরকম কয়েকটা আছে, এটা জাস্ট দেখার জন্য আর কি, যেগুলা অর্থাৎ কোনো একটা ফাইলের নামের শেষে যদি .h থাকে সেটা হচ্ছে হেডার ফাইল হবে, বোঝা সহজ নিয়ম। আচ্ছা, রিটার্ন জিরো হচ্ছে গিয়ে কি জন্য লেখে, এটা আপনার একটা প্রোগ্রামে যদি রিটার্ন জিরো নাও লেখেন তাও আপনার প্রোগ্রাম রান হবে। রিটার্ন জিরো আর কি বলে দেয়, আপনার অপারেটিং সিস্টেমকে বলে দেয় যে আপনার প্রোগ্রামটা এখানে শেষ হয়ে গেছে, প্রোগ্রামটা ইন্ড, এটাই আর কি রিটার্ন জিরো বলে। আপনি একটা অপারেটিং সিস্টেমকে যদি রিটার্ন জিরো নাও বলেন তাও আপনার হচ্ছে গিয়ে বলে দেবে যে আপনার প্রোগ্রাম শেষ, কিন্তু এটা দেওয়া ভালো একটা প্র্যাকটিস। আর একটা ব্যাপার যেটা মিস করে গেছি, এটা দেখেন এই যে সেমিকোলন, অর্থাৎ প্রিন্টএফ যেটা লিখবো এই ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ প্রিন্টএফের পরে একটা ব্র্যাকেট থাকবে, একটা ওই যে ইনভার্টেড কমা থাকবে, ওপেন আর ক্লোজ, আর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শেষ, আর একটা হচ্ছে সেমিকোলন। এটা হচ্ছে এর বেসিক স্ট্রাকচার, আর এর মাঝখানে আপনি যা লিখবেন সেটা শো করবে। দেখেন এই রিটার্ন জিরোর পরেও একটা সেমিকোলন আছে, অর্থাৎ সিতে আপনি যদি কোনো প্রোগ্রাম শেষ করেন সেক্ষেত্রে আপনার সেমিকোলনটা লিখতে হবে। আর লাস্টের যেটা, এটা হচ্ছে মেইন ফাংশন, এখানেই শেষ হয়েছে, এটা আপনার এটা দিয়েই বোঝাইছে আর কি। আচ্ছা, এইটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না। প্রত্যেকটা প্রোগ্রামে এটা কিন্তু লাগবে না, যে এখানে যদি যদি কোনো কনফিউশন থাকে এটা এখনই কোশ্চেন করতে হবে। হ্যাঁ, তো ওই কোলন টোলন যা আছে সবই বসাতে হবে, যদি একটা না বসানো যায় তাহলে তো মনে হয় কাজ হবে না, তাই না? আহ, সেটা আমি দেখাবো না আর কি। আপনি যদি এই সেমিকোলনটাও যদি বাদ দেন এই প্রোগ্রাম রান হবে না। হ্যাঁ, এই ব্র্যাকেট যদি একটা জি বাদ দেন তাও রান হবে না, এই যে একটা আছে ইনভার্টেড কমা আছে, এটাও যদি বাদ দেন তাও রান হবে না। জি, এটা তো অনেকটা মনে হচ্ছে মুখস্থ করার মতো, না হলে তো। এই যে এই পর্যন্ত মুখস্থ করতেই হবে, এর ভিতরে লজিক্যাল পার্ট আছে, ওইগুলো আমরা আজকে একটু আলোচনা করব, আপনি দেখলেই বুঝতে পারবেন ওইটা। হ্যাঁ, জি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কোড ব্লকস যেটা বললাম, এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করা হয় এটা কি দেখানো লাগবে নাকি আপনারা পারবেন, বা দেখানোর দরকার নেই? ইনস্টল করার সমস্যা নেই। আচ্ছা, বলছি, এটার বিপরীতে অন্য কোনো সফটওয়্যার আছে কোড হ্যাঁ ব্লকস আছে আছে, বাদে? হ্যাঁ আপনার যেটা ইচ্ছা, তবে ম্যাক্সিমাম সবাই প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং আর কি প্র্যাকটিস করে এই কোড ব্লকস দিয়ে। আরো আছে কোড অনেক ব্লকস, সফটওয়্যার আছে। আচ্ছা। জি, আচ্ছা, ঠিক। আমি এখন কোড ব্লকস আগে ইনস্টল করে রাখছি পিসিতে, আমি হচ্ছে গিয়ে ওইটা ওপেন করি, সফটওয়্যারটা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি। আপনাদের একটা বিখ্যাত কোশ্চিন আসে, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড বা আপনার নাম প্রিন্ট করে দেখাও সি প্রোগ্রামের মাধ্যমে। তো এইটা হচ্ছে কোড ব্লকস ওপেন করলে এরকম দেখতে পারবেন, দেখতে এরকমের চেহারা। তো শুরুতে কি করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে, অর্থাৎ আমরা যে একটা কাজ করব কোথায় করব তার একটা এনভায়রনমেন্ট তৈরি করে নেওয়ার জন্য আমরা নিউ একটা ফাইল ক্রিয়েট করে নেব। হ্যাঁ, এই ফাইলে যাইতে হবে, ফাইলে যাওয়ার পরে নিউতে যেয়ে এই যে এমটি ফাইল আছে দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। এমটি ফাইলের
এখানে ক্লিক করলে দেখেন নতুন একটা, এখানে সব লেখা চলে যায়, নতুন একটা জায়গা আসলো। এখানে আমরা দেখতে পারবো আর কি, মানে এখানে প্রোগ্রাম আমরা লিখতে পারবো। এখন এটা ক্রিয়েট করলাম একটা নতুন পেজ। এখন পরবর্তী কাজ হবে এটা সেভ করে নিতে হবে। এটা কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারেন বা ফাইল এসে এই সেভ ফাইল দিতে পারেন। এখন আপনি কোন ফোল্ডারে সেভ করবেন আর নাম কি দিবেন, তো সেটা এখান থেকে সিলেক্ট করা যায়। আমরা এই সি প্রোগ্রামিং ফোল্ডার আগে থেকে সিলেক্ট করে রাখছি। এখানে ক্লিক করে আপনার পিসিতে আপনি যেটা সিলেক্ট করতে চান ওইখান থেকে আপনি করে নেবেন। আর ফাইলের নামটা আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে ফার্স্ট প্রোগ্রাম। এটা দিয়ে আমরা সেভ করে নিলাম। আচ্ছা, আমরা একটু আগে যে প্রোগ্রামটা দেখলাম ওইটা এখন এখানে লিখবো। I'm not understand things. আচ্ছা দেখেন, আমরা এটা লিখতেছি হ্যাশ ইনক্লুড, তারপরে একটা ব্র্যাকেট, ওই যে লেস দেন আর গ্রেটার দেন যে ব্র্যাকেট আমরা ব্যবহার করি সেইটা, তারপরে হচ্ছে স্টুডিও ডট এইচ, তারপরে ওই ব্র্যাকেট ক্লোজ। দ্বিতীয় লাইন আমরা লিখবো ইন্টিজার, ইন্টিজারের আইএনটি আর হচ্ছে মেইন দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। অর্থাৎ আমি এটা ফার্স্ট ব্র্যাকেট দিছি, অটোমেটিক পরের ব্র্যাকেটটা ওরা নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে আইডি এর সুবিধা। হ্যাঁ, দেখেন আমি একটা এবার সেকেন্ড ব্র্যাকেট দিব, দেখেন দুইটা একসাথে, একটা দিলে দুইটা একসাথে হয়ে যাচ্ছে। তো এই যে যেটা আমি দাঁড় করালাম, এটা প্রত্যেকটা সি প্রোগ্রামের একটা মনে করেন যে কঙ্কাল। প্রত্যেকটা প্রোগ্রাম শুরু করার আগে এইটুক, মানে এইটুক সাজাই নিতে হবে। হ্যাঁ, তো আমরা এখন হ্যালো ওয়ার্ল্ড লিখব, বা ধরেন আমরা একজনের নাম কিভাবে প্রিন্ট করে সি প্রোগ্রাম দিয়ে এটা এখন দেখব। প্রিন্ট লিখলাম, ইনভার্টেড কমা, অর্থাৎ প্রিন্টএফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপরে ইনভার্টেড কমা দিতে হবে। এখন এর ভিতরে আমি যা দেখতে চাচ্ছি কম্পিউটারে সেটা আমার লিখতে হবে। হ্যাঁ, মাইলে পরে আমার পিছনে চামড়া থাকবে না, তাই আমি আর দেখেন এইটা শেষ করলাম আর লাস্টে একটা সেমিকোলন দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট যখন শেষ হবে তখন সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। আচ্ছা, দ্বিতীয় লাইনে যদি আমাদের প্রোগ্রাম একটা লেখা শেষ, অর্থাৎ আপনাদের 2 মার্কের একটা কোশ্চেন আসে, সেটাতে আপনার কোশ্চেনটা এরকম যে আপনার নাম প্রিন্ট করে এরকম একটা সি প্রোগ্রাম লেখা দেখান। তো এই জাস্ট এই কয় লাইন, 4 লাইন লিখলে পারে আপনি 2 মার্ক পেয়ে যাবেন। দেখেন এই প্রোগ্রামটা রান করতে হয় এই যে এটাতে বিল্ড এন্ড রান, এটা ক্লিক করলে দেখেন মাই নেম ইজ শাহরিয়ার এখানে। অর্থাৎ আমি, আচ্ছা আর একটা জিনিস আপনাদের দেখাই, নিউ লাইন অর্থাৎ একটা গ্যাপ যদি দিতে চাই সেক্ষেত্রে আমাদের এই ব্যাকস্ল্যাশ এন, অর্থাৎ এটা দেওয়ার পরে একটা ইন্টার দিলে যা হবে ওই রকম কাজ করবে আর কি। আচ্ছা, আমরা ভিউতে যে কেটে নিই। এখন যদি আবার বিল্ড এন্ড রান দিই, দেখেন এই যে এখানে একটা ফাঁকা একটা স্পেস, মানে অর্থাৎ একটা ইন্টার দিলে যেরকম ফাঁকা হয় এরকম হয়ে গেছে। তো এটা আপনাদের একটা 2 মার্কের কোশ্চেন। এখন একটা মজার ব্যাপার আমি আপনাদের, হ্যাঁ বলেন, কোন কোশ্চেন আছে? এটা কি খাতায় লিখতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে? এটা খাতায় লিখতে হবে। ও আচ্ছা, আর প্র্যাকটিক্যালি অন্যটা আসবে বা এরকমও আসতে পারে।
প্র্যাকটিক্যাল আসলে তো আপনার পিসিই দেবে, সামনে পিসি দেবে, আপনার এরকম এই কোড জি ব্লকসে রান করতে হবে প্রোগ্রাম। জি জি। আচ্ছা, এখন এ- এই যে মানে দেখবেন এই যে উইন্ডোজ যেটা আমরা ইউজ করতেছি উইন্ডোজ 11, এই উইন্ডোজ 11 ধরেন আহ, লাখ 1 লাখ লাইন কোড আছে ধরেন, তারও বেশি থাকতে পারে। এই যে আমরা মাত্র 10 লাইন পর্যন্ত আসছে, যে কোডগুলা প্রচুর, ধরেন 100-200 জন প্রোগ্রামার মিলে একটা যখন প্রোগ্রাম লেখে, তখন এই প্রোগ্রামটা লিখতে আমি কি করতেছি সেটার জন্য কমেন্ট করা লাগে। অর্থাৎ এই প্রোগ্রামে আমি কি করতে চাচ্ছি সেটা ইচ্ছা করলে আমি এখানে লিখে রাখতে পারি। এখানে কমেন্ট করার নিয়মটা হচ্ছে গিয়ে দেখাই, ডবল হচ্ছে গিয়ে স্ল্যাশ দিয়ে আপনি হচ্ছে গিয়ে It is a princess. It is a book. It is a chair. It is a table. It is a light. It is a book. It is দেখেন এখানে আমি একটা লাইন লিখলাম, দিস ইজ ফার্স্ট প্রোগ্রাম। এখন যদি এই প্রোগ্রামটা আমি রান করি, দেখেন আগে যা দেখাচ্ছে তাই দেখাচ্ছে, এই দিস ইজ ফার্স্ট প্রোগ্রাম এটা কিন্তু দেখালো না। অর্থাৎ আমি এটা একটা কমেন্ট করে রাখলাম, এটা প্রোগ্রাম রান হতে কোনো কিছুই মানে কোনো এর কোনো কার্যক্ষমতা নাই। এটা হচ্ছে গিয়ে 1 লাইনের কমেন্ট করার নিয়ম। হ্যাঁ, আর এটা আপনাদের এমনি সাধারণ একটা জ্ঞান দেওয়ার জন্য আমি লিখতেছি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আর যখন মাল্টিপল লাইন, অর্থাৎ ধরেন এই প্রোগ্রামটার পুরোটাই আপনি কমেন্টে লিখতে চান, অর্থাৎ আপনি এই প্রোগ্রামটা লিখে রাখতে চাচ্ছেন কিন্তু রান করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে কি করবেন, একটা স্ল্যাশ তারপরে একটা স্টার দিবেন, যেখানে শেষ করবেন সেখানে আবার একটা স্টার আর একটা স্ল্যাশ। একটু মিউট, একটু মিউট করেন, মানে সাউন্ড, অন্য সাউন্ড আসছে। আরিফ মাহমুদ। আচ্ছা দেখেন, এটা আমাদের এই তিনটা, অর্থাৎ মাঝখানে যে 2টা লাইন, সেই 2টা লাইন কমেন্ট আকারে থাকলো। অর্থাৎ এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, দেখেন কিছুই আসবে না, দেখেন এখানে কোনো কিছুই আসলো না। অর্থাৎ আমি ধরেন যে একটা কাপড়ে মুড়াইয়ে দিলাম টাইপের ব্যাপার, যা কেউ দেখতে পারবে না। এখন যদি আপনি এটা উঠায়ে দেন, ডিলিট করে দেন, তাহলে দেখেন আবার যদি রান করি তখন এটা রান হবে। এই যে দেখেন, তো এটা আপনারা খাতায় নোট করে নিতে পারেন। এটা হচ্ছে কি আপনাদের অনেকবার পরীক্ষায় আসছে। আচ্ছা, এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই। অর্থাৎ আপনাদের একটা প্রোগ্রাম দিলে সেটার আপনার কোশ্চিন আসতে পারে, সেই প্রোগ্রামের অ্যালগোরিদম লেখো, ফ্লোচার্ট আকারে প্রকাশ করো, বা সেটা সি প্রোগ্রাম আর কি করো, লেখো, এরকম কোশ্চিন আসতে পারে। তো সেই ক্ষেত্রে যদি বলি যে 2টি সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম লেখো, ফ্লো চার্ট আঁকাও এবং সি প্রোগ্রাম লেখো, আমরা আজকে এই জিনিসটাই দেখবো যে কিভাবে হচ্ছে গিয়ে একটা প্রোগ্রামের অ্যালগোরিদম লিখতে হয়, ফ্লো চার্ট সাজাইতে হয়, আর হচ্ছে সি প্রোগ্রাম করতে হয়। তো আমাদের হেডলাইনটা আমি লিখতেছি না, আমার লেখাই মাউস আজকে নেই, তো একটু লেখা অসুবিধা হতে পারে, তো একটু বুঝে নিন কষ্ট করে। তো কোশ্চেনটা হচ্ছে 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম। তো আমরা হচ্ছে গিয়ে অ্যালগোরিদম বলতে বোঝাই, আপনাদের মনে আছে অ্যালগোরিদমের সংজ্ঞা, কারো মনে আছে আপনাদের? কে বলতে পারবেন অ্যালগোরিদম কাকে বলে? ভুলে গেছি ভাইয়া, মনে পড়ছে না। যে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য ধাপে ধাপে যে আমরা আহ, যে সলভ গুলো লিখি আর কি, অর্থাৎ ধাপে ধাপে সমস্যা সমাধানের যে প্রক্রিয়াগুলো, ওটাই হচ্ছে অ্যালগোরিদম বলে বোঝার ক্ষেত্রে। বইয়ের সংজ্ঞা অন্যরকম থাকতে পারে। তো আমি হচ্ছে গিয়ে 2টি সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগোরিদমটা লিখতেছি। হ্যাঁ, লিখতে একটু সমস্যা হবে, একটু বুঝে নিয়েন, বা না বুঝলে আমাকে একটু কোশ্চেন করেন যদি লেখা না বোঝা যায়। তো একটা অ্যালগোরিদম লেখার ক্ষেত্রে আমরা এই প্রথমে এক এক মার্কিং করব, 1 নাম্বার লাইনের ক্ষেত্রে 1 লিখবো, আর হচ্ছে লিখবো হচ্ছে শুরু। তাহলে অবশ্যই তো হচ্ছে না। আচ্ছা একটু বুঝে নিন।
আচ্ছা, একটা অ্যালগরিদম লেখার প্রথম স্টেপ হচ্ছে শুরু লিখতে হবে, 1 নাম্বার দিয়ে আমাদের শুরু লিখতে হবে। তারপর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে 2 দিয়ে লিখতে হবে হচ্ছে গিয়ে, যেহেতু আমরা দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম লিখতেছি, সেক্ষেত্রে প্রথমে শুরু, দ্বিতীয়টা হচ্ছে দুইটি সংখ্যার ইনপুট নিতে হবে। দুইটি সংখ্যা ইনপুট নিতে হবে। এটুকু আসলে লেখা অসম্ভব হয়ে যাচ্ছে, প্রায় একটু বুঝে নিয়েন। হ্যাঁ, প্রথমে অ্যালগরিদম, প্রথম স্টেপ হচ্ছে যে কোনো অ্যালগরিদম লিখতে হলে প্রথমে শুরু লিখতে হবে। 2 নাম্বার হচ্ছে আমরা যেহেতু দুইটা সংখ্যার হচ্ছে গিয়ে যোগ করব, তাহলে আমাদের দুইটা সংখ্যা প্রথমে লাগবে, তো আমরা দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে। হ্যাঁ, তারপর 3 নাম্বার পয়েন্টটা থাকবে, অর্থাৎ 3 নাম্বার স্টেপটা থাকবে হচ্ছে গিয়ে সংখ্যা দুইটির যোগ করি। আচ্ছা, ইংরেজিতে লিখি, আপনারা বাংলায় লিখেন। Sum numbers. আচ্ছা, আমি আরেকবার বলি, দুইটি সংখ্যা যোগফলের অ্যালগরিদমের ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে শুরু লিখতে হবে, দ্বিতীয় ধাপ দুইটি সংখ্যা ইনপুট নিতে হবে, 3 নাম্বার হচ্ছে সংখ্যা দুইটি হচ্ছে যোগ করতে হবে, তারপর 4 নাম্বার হচ্ছে গিয়ে যোগফল প্রদর্শন, হচ্ছে শো দ্য রেজাল্ট। Show the end result. আচ্ছা, 5 নাম্বার স্টেপ থাকবে হচ্ছে কি শেষ, অর্থাৎ আমাদের রেজাল্ট যখন শো করবে তখন আমাদের অ্যালগরিদমটা শেষ হয়ে যাবে, তো শেষ যেটা ওটা আমাদের লিখতে হবে। আচ্ছা, ইন্ট লিখলাম আমি। তো আমি আরেকবার বলি, সেটা হচ্ছে গিয়ে দুইটি সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগরিদম যদি লিখতে বলে, তো আমরা এরকম মার্কিং দিয়ে লিখবো, যে কয়টা হবে সে কয়টা 1 2 করে এরকম মার্কিং করব। প্রথম হচ্ছে শুরু, দ্বিতীয় যেটা হবে হচ্ছে দুইটি সংখ্যার ইনপুট নিতে হবে, তারপরে হচ্ছে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সংখ্যা দুইটি যোগ করতে হবে, আর 4 নাম্বার হচ্ছে গিয়ে যোগফল প্রদর্শন, আর 5 নাম্বার হচ্ছে গিয়ে শেষ। এটা আমাদের অ্যালগরিদম হচ্ছে লেখা, অর্থাৎ আমরা ধাপে ধাপে একটা প্রোগ্রাম কিভাবে লিখবো সেটা আমরা এইখানে আমরা লিখলাম, এটা হচ্ছে অ্যালগরিদম। আচ্ছা, এখন ফলো সার্চ, এটা ফলো সার্চের ক্ষেত্রে আমরা যদি যাই, ফলো সার্চের ক্ষেত্রে আপনাদের আমি হচ্ছে গিয়ে কোনটা কোন চিহ্ন কি প্রকাশ করে এটা বলছিলাম, আপনাদের মনে আছে কারো? যেমন বলি, বলেন তো এই চিহ্ন দিয়ে কি কি বলছিলাম, এটা দিয়ে কি প্রকাশ করে? কোনটা ভাইয়া?
এই যে এই চিহ্ন, আয়তাকার যে চিহ্ন, এটা দিয়ে কি প্রকাশ করেন? ব্লক। ফ্লোচার্ট বলতে বুঝেন? ফ্লোচার্ট বলতে কি বোঝেন? ফ্লোচার্টে আপনার মানে একই ধাপ থাকে আর কি, একই কি আমরা যে বলবো এটা। সাপোজ আমি বলি, আমরা যে অ্যালগরিদমটা লিখলাম, কোনটার পরে জি, কোনটা আসছে, অর্থাৎ এই যে মানে এটা ক্রম কোনটা, অনুসারে আর কি, এটা ক্রম চিত্র অনুসারে আকারে, চলে। চিত্রার মাধ্যম দিয়ে আমরা সেটা আর কি প্রকাশ করবো, এটা হচ্ছে ফ্লোচার্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে কি আমি বলছিলাম, তারপর দেখেন আপনাদের মনে নাই, মনে হয় আমি আরেকবার বলি। আচ্ছা, আপনার এইটা দেখতে, যেটা দেখতেছেন, এটা দেখতে হচ্ছে গিয়ে অনেকটা ডিম্বাকার, অর্থাৎ আপনার আঁকানোর সময় এরকম যাতে একটু গোলাকার মতো হয়, মানে একদম গোল না কিন্তু গোলাকার, যেটা এটা হচ্ছে কি একটা প্রোগ্রামের হচ্ছে গিয়ে মানে ফ্লোচার্টের মাধ্যমে যদি প্রকাশ করতে হয় সেটা শুরু বা শেষ, অর্থাৎ এই যে দেখেন আমরা শুরু আর শেষ যে দুইটা ধাপ লিখছি, এই দুইটা প্রকাশ করে হচ্ছে গিয়ে এই চিহ্নর মাধ্যমে। ঠিক আছে, আমি লেখা একটু সমস্যা, সেজন্য শর্ট ফর্ম লিখি, স্টার্ট আর হচ্ছে গিয়ে ইন্ড, এই দুইটা হচ্ছে একই চিহ্ন দিয়ে হচ্ছে লেখে। তারপরে আপনার এই যে যে চিহ্নটা দেখতেছেন রম্বসের মতো অনেকটা, এটা দিয়ে আপনার হচ্ছে গিয়ে ইনপুট বা আউটপুট দেখায়। যেমন দেখেন এই যে দুইটি সংখ্যা ইনপুট নিছি না, আর হচ্ছে এই যে দুইটি মানে মানে যোগের রেজাল্ট আমরা শো করছি, এটা এই রম্বসের মাধ্যমে আমরা প্রকাশ করব। কিভাবে করে এটা আমি দেখাচ্ছি কিভাবে লেখে, তবে মাথায় রাখেন এটা ইন্ড বা স্টার্ট, এটা হচ্ছে গিয়ে ইনপুট বা আউটপুট, আর এই যে আয়তাকার যেটা দেখতেছেন, আচ্ছা, এটা ইনপুট আর আউটপুট, আর এটা যেটা, এটা হচ্ছে প্রসেস। অর্থাৎ আমরা হচ্ছে দেখেন এখানে বলতেছি যে সাম দ্য ট্রু নাম্বার, অর্থাৎ আমরা একটা স্টেটমেন্ট লিখতেছি, যেটাকে আমরা প্রোগ্রামকে বলে দিচ্ছি যে এখানে একটা যোগ করো। তো এই টাইপের যে স্টেটমেন্ট গুলো আসবে সেটা আমাদের, অর্থাৎ প্রসেস, কোন একটা প্রসেস সমাধান লেখার জন্য আমরা হচ্ছে এই আয়তাকারে এটা লিখি। অর্থাৎ আমরা আগে প্রোগ্রামে যে বলতেছি যোগ করো, আমরা এর ভিতর যোগটা করব। হ্যাঁ, আর একটা আছে সেটা আপনার ডায়মন্ড শেপ, অনেকটা এরকম। এটা হচ্ছে কি ডিসিশন মেকিং আর কি সিম্বল, এটা হচ্ছে কি ডিসিশনটা হ্যাঁ বা না এটা প্রকাশ করে। এটা লেখে কিভাবে, ধরেন আপনার এই ডায়মন্ডটা লিখলেন, এর এক পাশে হচ্ছে গিয়ে ইয়েস আর এক পাশে হচ্ছে গিয়ে নো, ব্যাপারটা এইরকম লেখা ডিসিশন নেয় আর কি। এটা আবার আপনি এই ইয়েসটা এই পাশেও দিতে পারেন, নোটা এই পাশেও দিতে পারেন, অর্থাৎ বিপরীত হবে, যে কোনো পাশে ইয়েস নো দিতে পারেন, মানে বিপরীতটা হবে আর কি। এই পাশে যদি ইয়েস লাগেন এই পাশে আপনাকে নো লিখতে হবে, আবার এই পাশে ইয়েস লাগলে এই পাশে নো। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝছেন? এটুকু বুঝতে কি কোনো সমস্যা আছে? লাস্টের এই ফ্লো চার্টটা একটু মনে হচ্ছে আমার। না মানে কোনটা কি কাজ করে এটা তো মুখস্থ করতে হবে আপনার, মানে জি কোনটা কি কাজ সেটা তো বুঝছেন, কি কিভাবে লেখে সেটা আমি দেখাচ্ছি। জি জি জি। আচ্ছা আচ্ছা, এখন আমি বলছিলাম যে আমরা হচ্ছে কি দুইটি সংখ্যা যোগ করব, এর হচ্ছে কি একটা অ্যালগরিদম লিখবো আর একটা ফলোচার্ট আঁকাবো। অ্যালগরিদম লেখা শেষ, এখন আমরা দুইটি সংখ্যা মানে এটা খাতায় লিখে নিতে পারেন যে দুইটি সংখ্যার যোগফলের ফ্লোচার্ট। হ্যাঁ, তো শুরু করব আমরা কিভাবে, প্রথমে আমরা স্টার্ট লিখবো।
তো আমরা কি বলছিলাম এর আগে, যে স্টার্ট বা এন্ড যদি লিখে আমাদের এই চিহ্নটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এই স্টার্টটাকে এই চিহ্নের ভিতর লিখে দেব। দুই পাশ গোল করে দেবো। হ্যাঁ, বা আপনি যদি আঁকাতে খুব ভালো পারেন সেক্ষেত্রে একবারে ডিম্ব আকার দিতে পারেন, যে এরকম আর কি, যেরকম ইচ্ছা। তো এরকম হলে মনে হয় ভালো হয়। তারপরে একটা তীর চিহ্ন দেবেন নিচের দিকে, ছোট করে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন আমরা অ্যালগরিদমে কি করছি। অ্যালগরিদমে করছি প্রথমে শুরু করছি, দ্বিতীয় স্টেপ হচ্ছে দুইটি সংখ্যা ইনপুট নিতে হবে। তো আমাদের ইনপুট নেওয়ার কি এই চিহ্নটা, অর্থাৎ আমাদের শুরু তো করে ফেলছি, এখন ইনপুট নেওয়ার জন্য আমাদের এই রম্বস আকৃতির হচ্ছে করা লাগবে। তো আমরা দুইটা সংখ্যা যেহেতু ইনপুট নিব, তো আমরা একটা রম্বস আঁকাই। বড় করে আঁকাতে হবে। আর মাঝখানে লিখতে হবে ইনপুট নাম্বার 1 নাম্বার 2। এটা ইনপুট লিখলাম, লেখা বুঝতে সমস্যা হয়, আমি আরেকবার বলে দিচ্ছি। ইনপুট দুইটা নাম্বার নেওয়া লাগবে, আমরা দুইটা নাম্বারকে নাম 1 আর নাম 2 দিয়ে প্রকাশ করতেছি, অথবা এ বিও লিখতে পারেন। আমি এ বি লিখে এটা বুঝতে সুবিধা হয়, এটা এ আর একটা হচ্ছে বি, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা ইনপুট নিব এ আর বির মাধ্যমে। আচ্ছা, এই স্টেপটা শেষ। পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমাদের এরকম একটা তীর চিহ্ন দিতে হবে। আবার দেখেন আমরা এটাই যে দেখেন আমাদের শুরু শেষ, দুইটা সংখ্যার ইনপুট নেওয়া শেষ। এখন সাম দা টু নাম্বার, দুইটা সংখ্যা হচ্ছে যোগ করতে হবে। তো এটা তো আমার কিসের ভিতর বলুন তো, এটা তিনটা চিহ্নের ভিতরে আমরা কোনটা এখন ব্যবহার করব, কোন চিহ্নটার ভিতর লিখতে হবে? ইয়েস নো। বুঝি না। ইয়েস নো, এই যে এটা নিচেরটা। জি। আর কেউ? আচ্ছা আমি বলি, দেখেন ইয়েস নো বলছিলাম কি ডিসিশন মেকিং এর জন্য। আমরা কি এখানে কোনো ডিসিশন নিচ্ছি? এই যে দুইটা সংখ্যা যোগ করো, এটা কি কোনো ডিসিশন? ও না না না, ও তার মানে এটা তাহলে তো একটা সরাসরি প্রসেস, বসবে। এটা একটা এটা কি প্রসেস, বলেন? মানে এইটার জি, ভিতর দিতে হবে। প্রসেস। জি। আচ্ছা, তার মানে আমাদের হচ্ছে গিয়ে এটা আমি ভালো করে নিই। আচ্ছা, প্রসেসের ভিতর লিখতে হবে আমরা দুইটি সংখ্যা যোগ করতেছি প্রসেসের ভিতর, অর্থাৎ is equal to, এই দেখেন এ আর বি দুইটা সংখ্যা যেহেতু ইনপুট নিচ্ছে, আমরা যোগ করবো এই দুইটা সংখ্যা, মানে ভেরিয়েবল এ যোগ বি। আচ্ছা, আমাদের এই পার্ট শেষ। এখন আমরা পরবর্তী স্টেপে যাব। আমরা এখন পরবর্তী স্টেপে কি করব বলেন তো? আমাদের যোগ করা শেষ, এখন রেজাল্ট প্রদর্শন করতে হবে না? তো পরবর্তী 4 নম্বর স্টেপ, শো দ্য রেজাল্ট। এখন বলেন তো এর ভিতরে কোন চারটার চিহ্নের ভিতর কোনটা আমরা রেজাল্ট শো করার জন্য ব্যবহার করি? ওই যে ত্রিভুজ মতো ইনপুট আউটপুট যেটা। এটা? জি। হ্যাঁ, এটা ইনপুট আউটপুট, অর্থাৎ রম্বস আকৃতির যেটা সেটা। জি। ও, এর ভিতরে আমরা হচ্ছে গিয়ে
যেটা হচ্ছে প্রিন্ট লিখি, অর্থাৎ রেজাল্ট শো করবে ওটা প্রিন্ট দিয়ে আর কি প্রকাশ করবে। PRINT, প্রিন্ট। ঠিক আছে, তো আমাদের রেজাল্ট যখন শো করা হয়ে গেল, আমাদের লাস্টের স্টেপটা ছিল হচ্ছে কি দেখেন ইন্ট। এখন বলেন তো ইন্টের জন্য আমরা এই জায়গায় কোন চিহ্নটা ব্যবহার করব? সেকেন্ড ব্র্যাকেট। কোনটা, এটা না এটা? কোনটা? বলছিলাম যে স্টার্ট বা ইন্টের জন্য হচ্ছে কি এই চিহ্নটা, স্টার্ট বা ইন্ট। জি জি। তো আমরা শেষে এই জায়গা হচ্ছে গিয়ে আবার তীর চিহ্ন দিব। আচ্ছা, নিচে জায়গা নাই জন্য আমি হচ্ছে গিয়ে ওইটা এখানে লিখলাম ইন্ট। তো এই যে প্রসেসটা দেখলেন, এটা হচ্ছে একটা ফ্লো চার্ট আঁকানোর নিয়ম, এভাবে করতে হয়। অর্থাৎ আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে দুইটি সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগরিদম দেখলাম, ফ্লো চার্ট আঁকানোর বেসিকটা দেখলাম, আর এখানে দুইটি সংখ্যা যোগফলের আপনার হচ্ছে গিয়ে ফ্লো চার্টটা দেখলাম। এখন আমরা এই যে অ্যালগরিদম করলাম, ফ্লো চার্ট করলাম, এখন এইটা কিভাবে আমরা প্রোগ্রামে রূপান্তরিত করতে পারি সেটা আমরা দেখবো। অর্থাৎ কোড সি, আমরা এই কোড ব্লকসে এই প্রোগ্রামটা রান করে দেখবো। হ্যাঁ, তো প্রথমে বলছিলাম যে যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এই যে এই ব্র্যাকেট আর এই পর্যন্ত এক, আমরা এই দুই লাইন হচ্ছে ডিলিট করে দেবো। অর্থাৎ এটা হচ্ছে একটা সি প্রোগ্রামের মনে করেন যে বেসিক কঙ্কাল, এর ভিতরে আমরা এখন প্রোগ্রামটা করব। হ্যাঁ, তো আমরা বলছি যে দুইটি সংখ্যা যোগফল নির্ণয়ের প্রোগ্রামটা লেখো। যদি কোশ্চেনটা এরকম থাকে তাহলে আমরা ইন্টিজার দুইটা নাম্বার ডিক্লেয়ার করে দিতে হবে। অর্থাৎ আমরা হচ্ছে আগে দুইটা পাত্র নেব। হ্যাঁ, ভেরিয়েবলটা আর কি পাত্র মতো কাজ করে, যেই পাত্রতে আমরা ডাটা রাখতে পারি। তো দেখেন কিভাবে করে। তো আমরা ইন্টিজার হচ্ছে গিয়ে নেব, অর্থাৎ ইন্টিজার বলতে দশমিক বোঝায়। আমরা এ, আচ্ছা, দুই দুই বা ততোধিক যখন ইন্টিজার আমরা ডিক্লেয়ার করি তখন মাঝখানে কমা দিতে হবে, একটা এ একটা বি, আর আরো একটা দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা সাম নামে একটা ইন্টিজার হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করতেছি। এটা হচ্ছে দুইটি সংখ্যা যোগ করে আমরা এই সামের মধ্যে রাখবো। হ্যাঁ, তো এইটার লেখা শেষ করে আবার সেমিকোলন, অর্থাৎ সেমিকোলন খুবই গুরুত্বপূর্ণ। সেমিকোলন এখানে যদি কোনো কিছু মিস যায় দেখবেন প্রোগ্রাম রান করবে না, আমি আপনাদের দেখাবো না। আচ্ছা, প্রথমে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এরপরে আমরা হচ্ছে গিয়ে একটা জিনিস প্রিন্ট করব, অর্থাৎ যে ইউজার তাকে আমরা প্রিন্ট করব যে দুইটা নাম্বার আমাদের সিস্টেমে ইনপুট দেন। হ্যাঁ, সেটা আমরা প্রিন্টএফ দিয়ে লিখবো, PRINT, প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা, আচ্ছা, প্লিজ এন্টার the true numbers দিয়ে এখানে আমরা সেমিকোলন দিয়ে এই স্টেটমেন্টটা কমপ্লিট করব। এখন আমরা বলে দিচ্ছি যে আপনি দুইটি নাম্বার হচ্ছে গিয়ে প্রবেশ করান। এখন যে ইউজার তাকে তো প্রবেশ করানোর মাধ্যম তো দেওয়া লাগবে, সেটা হচ্ছে স্ক্যানএফ। আমি বলছিলাম প্রিন্টএফ দিয়ে প্রদর্শন করা আর স্ক্যানএফ দিয়ে হচ্ছে গিয়ে ডাটা গ্রহণ করা। এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। স্ক্যানএফ লেখার নিয়ম একই, প্রিন্টএফ যেভাবে লেখে স্ক্যানএফ লেখে ওই একইভাবে, ফার্স্ট ব্র্যাকেট তারপর ইনভার্টেড কমা, এর মধ্যে এখন দেখবেন একটা নতুন জিনিস লিখবো, সেটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ ডি। অর্থাৎ এই যে আমরা ইন্টিজার যে নাম্বারটা নিলাম এ আর বি, এই ইন্টিজার নাম্বার ডিক্লেয়ার করতে হলে স্ক্যানএফ এর ভিতরে পার্সেন্টেজ ডি দেওয়া লাগে। হ্যাঁ, যেহেতু আমরা দুইটা সংখ্যা ইনপুট নিব, তো আমরা দুইটা পার্সেন্টেজ ডি দেব। ঠিক আছে,
দেওয়ার পরে এই ইনভার্টেড কমা থেকে বের হয়ে এসে বাইরে একটা কমা দিব, দিয়ে আমরা এই পার্সেন্টেজ ডিটা নিছি এর জন্য, আর এই পার্সেন্টেজ ডি নিছি এই বি এর জন্য। এই দুইটা আমাদের লিখে দিতে হবে, এ তারপরে হচ্ছে গিয়ে কমা বি দিয়ে এই স্টেটমেন্ট আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিব। ঠিক আছে? আচ্ছা সরি এখানে একটা ভুল হয়েছে, যে এই এর আগে একটা এন্ড চিহ্ন দিতে হবে, এটা একটা এন্ড চিহ্ন। হ্যাঁ, কিবোর্ডে দেখবেন যে 7 এর উপর অর্থাৎ শিফটে 7 চাপবেন, দেখবেন এই চিহ্নটা চলে আসবে, এন্ড। এখানে যেতে হবে। এরপরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা কি করলাম দেখেন, আমি আবার যদি এইখানে যাই, প্রথমে হচ্ছে স্টার্ট করছি, ইনপুট নিলাম, এরপরে তো আমাদের সাম করতে হবে দুইটা অর্থাৎ সেটা হচ্ছে কি এখানে লিখতে হবে, এই যে আমরা যে সামটা কাজ লাগবে এখানে, সাম ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ আমরা এই যে এ আর বি ইউজারের কাছ থেকে যে ডাটাটা নিব সে এই সামের মধ্যে রেখে যোগ করে দেবে। তো আমরা শেষ পর্যন্ত এই সামের রেজাল্টটাই দেখতে চাই। তো রেজাল্ট যদি দেখতে চাই তার জন্য আমাদের প্রিন্টএফ ব্যবহার করতে হবে। প্রিন্টএফ তারপরে ইনভার্টেড কমা, এর মধ্যে লিখতে হবে, আমি বোঝার জন্য আমি দেখাচ্ছি, সাম ইজ ইকুয়াল টু, সাম ইজ ইকুয়াল টু হচ্ছে কি দেখেন এটা একটা ইন্টিজার, সাম হচ্ছে ইন্টিজার, তার জন্য আমরা হচ্ছে কি পার্সেন্টেজ ডি নেওয়া লাগবে, পার্সেন্টেজ ডি। আর হচ্ছে গিয়ে এখানে কমা দিতে হবে, কমা দিয়ে আপনার হচ্ছে গিয়ে সামটা লিখতে হবে, অর্থাৎ সামের রেজাল্টটা আমরা দেখতে চাচ্ছি, আর লাস্টে আমাদের সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। আর লাস্টে আমাদের প্রোগ্রাম যেহেতু শেষ সেহেতু হচ্ছে কি আমাদের রিটার্ন 0 লিখতে হবে। দেখেন আমরা যদি অ্যালগোরিদমের ক্ষেত্রে আবার যাই, প্রথমে স্টার্ট করছি, তারপরে আপনার ইনপুট দুইটা ইনপুট নিছি, দেখেন এই যে স্ক্যানএফ দিয়ে দুইটা ইনপুট নিছি, তারপরে আপনার হচ্ছে গিয়ে 4 নাম্বার পয়েন্টে দুইটা হচ্ছে আমরা যোগ করে দিছি সামের ভিতর রেখে, দেখেন এই যে আমরা তাই করছি। আর লাস্টে হচ্ছে রেজাল্ট শো যেটা করছে, এই যে প্রিন্ট যেটা, এটা হচ্ছে আর কি এই যে এই লাইনটা আর কি ইন্ডিকেট করছে। এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি, দেখেন আমাদের বলতেছে যে প্লিজ ইন্টার 2 নাম্বার, এই পাশেই দেখেন আমরা যদি এখানে 8 দিই, ইন্টার দিয়েই করি 9 দিই, এটা দেখতে কেমন লাগতেছে না? তো আমরা এটা যদি একটু ডেকোরেট করি, অর্থাৎ নিউ একটা লাইন দিই, তাহলে দেখবেন পরের লাইন থেকে যাচ্ছে। তো এর জন্য আমাদের ব্যাকস্ল্যাশ এন এখানে দিলেই হবে, দিয়ে আমরা যদি তারপর রান করি, দেখেন আগে এখানে ডাটা চাচ্ছিল, এখন এখানে চাচ্ছে। আমরা ধরেন 4 আর 5 এই দুইটা সংখ্যার যোগ চাচ্ছে, তাহলে আমরা 4 লিখলাম, দিয়ে কিবোর্ডের ইন্টার যদি চাপি পরের সংখ্যার দিতে বলতেছে, তখন আমরা আবার 5 যদি চাই, তাহলে দেখেন আমাদের রেজাল্ট শো করে দিল এই সাম ইজ ইকুয়াল টু, অর্থাৎ আমি আপনাদের বলি এই যে সামটা লিখলাম প্রিন্টের মধ্যে সেটা এইটুকু দিচ্ছে। আমরা যদি এই সামটা জাস্ট মুছে দিই, এটা দিয়ে যদি রান করি, দেখেন 4 5, দেখেন শুধু 9 দেখাচ্ছে এখানে, মানে আমি যদি যা লিখবো এখানে তাই দেখবে। আমি যদি এখানে দেখি দা সরি এখন 4 আর 5 দুইটা নাম্বার কিবোর্ড থেকে নিয়ে নিলাম, দেখেন দ্য রেজাল্ট ইজ 9। তো এটা একটা যোগের সিম্পল প্রোগ্রাম ছিল। আপনাদের পরবর্তী যে ক্লাসটা হবে ওইখানে আরো আর একটু ডেপথে যে আমরা আরো
একটু মানে অ্যাডভান্স প্রোগ্রাম করব আর কি। তো আজকের যেটুকু যা দেখালাম এ নিয়ে কি কোনো কোশ্চেন বা এখানে কোনো বোঝার সমস্যা আছে আপনাদের? ফাংশন গুলো আর কি একটু মানে মনে করার চেষ্টা করছি, বুঝলেন? না, এই যে দেখেন প্রিন্টএফ কি কাজ করে, স্ক্যানএফ কি কাজ করে, এটা তো আপনার মুখস্থ রাখতেই হবে। কিন্তু এই যে জি লজিক্যাল যে জি। ব্যাপার, যেমন যদি বলতো যে আমার দুইটা সংখ্যা বিয়োগের হচ্ছে গিয়ে প্রোগ্রাম লেখো, তখন আপনি কি করতেন? জাস্ট এইখানে এই ও যে প্লাসের জায়গা হ্যাঁ, মাইনাস যদি স্ক্যান। দিয়ে দেন, স্ক্যানএফ তো আপনি জি এ আর বি দুইটা নাম্বার তো স্ক্যান করতেই হবে, কিন্তু আপনার সাথে হচ্ছে জি। মাইনাস মানে সামের জায়গায় তাহলে হচ্ছে গিয়ে এই জায়গা হচ্ছে কি বিয়োগের ইংরেজি কি? সাম না লিখলেও তো, হ্যাঁ, না আপনি সাম সাম না লিখেও যদি লিখলেও তো। ওইটা কোনো সমস্যা না। আপনি এইখানে আপনার বোঝার জন্য আমি সাম লিখছি। এখানে আপনি সিও দিতে পারতেন। আপনি দেখেন এখানে যদি হুম, সামের পরিবর্তে সি লেখেন, এটাও যদি সি দেন, আর এই যে এখানে সি দেওয়া লাগবে, দেখেন তাও প্রোগ্রাম রান হবে। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে জি ৯ থেকে ৫ বিয়োগ করব। ৯ প্রথমটা দিলাম, ৫ হচ্ছে গিয়ে দুঃখিত, দেখেন ৪ আসছে। দ্য রেজাল্ট ইজ 4। জি। এই হচ্ছে গিয়ে এর বেসিক।